নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। চলে এসেছি আজকে তোমাদের সংবিধানের গুরুত্বপূর্ণ 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। অবশ্যই তোমরা আগের ক্লাসগুলো দেখে থাকলে, না দেখে থাকলে দেখে নেবে, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক এবং শেয়ার সকলে একটা করে দেবে। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। এবং অলরেডি আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপটির নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে, এবং তার সিলেবাস কিন্তু এখনো দেওয়া হয়নি। ঠিক আছে, অনেকে বারবার বলছিল সিলেবাসটা একটু বলুন। তো সিলেবাস যখনই তোমাদের ওয়েবসাইটে আপলোড করা হবে, তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রামে পেয়ে যাবে। তো চলো, আজকের আমাদের যে প্রথম শুরু হচ্ছে ফার্স্ট কোশ্চেন। কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে? তো আমরা সকলেই জানি যে কেন্দ্রীয় সরকারকে আইন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য যে পদটি রয়েছে সেটি রয়েছে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল সংবিধানের 76 নম্বর আর্টিকেলে রয়েছে। এবং এই রকমই কিন্তু আরেকটি পদ রয়েছে আমাদের রাজ্যের জন্য, সেটা কিন্তু আমাদের রাজ্য সরকারকে আইনি বিষয়ে সাহায্য করে থাকে, পরামর্শ দিয়ে থাকে। সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। এবং অ্যাডভোকেট জেনারেল আমাদের সংবিধানের 165 নম্বর আর্টিকেলে কিন্তু রয়েছে। এবং এর সাথে সাথে অ্যাটর্নি জেনারেলকে সাহায্য করার জন্য থাকে সলিসিটর জেনারেল, বর্তমানে তুষার মেহতা রয়েছেন। আর তোমরা বলবে বর্তমান অ্যাটর্নি জেনারেল কে রয়েছেন। পরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা এর সঙ্গে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়েছে? তো প্রস্তাবনা, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই প্রস্তাবনার মধ্যে যুক্ত করা হয়েছে কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে? অবশ্যই 42 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে, সাল 1976 সালে। ভারতের সংবিধানের যে প্রস্তাবনা বা প্রিয়াম্বল রয়েছে, এটি মাত্র একবারই কিন্তু সংশোধন করা হয়েছে, এই 1976-এর 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। যদি ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, শেষ পর্যন্ত দেখবে। কততম সংবিধান সংশোধনীর দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? ভারতীয় সংবিধানের যে ভোটাধিকারের যে বয়সীমা সেটা 21 বছর ছিল, সেটাকে কমিয়ে 18 বছর করা হয়েছে, যেটা 61 নম্বর অ্যামেন্ডমেন্ট করা হয়েছে সাল 1989-তে। পরের প্রশ্ন আছে, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো মৌলিক কর্তব্য এখানে যুক্ত করা হয়েছে কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে? অবশ্যই কিন্তু এটা করা হয়েছিল 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। মৌলিক কর্তব্য 1976 সালে এটাকে কিন্তু ভারতীয় সংবিধানের 51 কিন্তু মৌলিক কর্তব্য রাখা রয়েছে, সেটা আমরা সকলে প্রায় জানি। এবং মৌলিক কর্তব্য এখানে কিন্তু দেখে রাখবো, মৌলিক কর্তব্য কিন্তু আমাদের ভারতের সংবিধানের USA যে সংবিধান রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? যেটা কিন্তু পার্ট নাম্বার 3-তে রয়েছে। এবং এটা কিন্তু আমাদের 12 থেকে 35 নম্বর আর্টিকেলে মৌলিক অধিকার সম্পর্কে দেওয়া রয়েছে, যেটা আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং এই যে আমাদের মৌলিক কর্তব্য, সেটা কিন্তু 51-তে কিন্তু রয়েছে, যেটা 1976-এর 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন তারিখে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল? অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল 26শে নভেম্বর 1949-এ। 26শে নভেম্বর, এখানে অপশন নাম্বার বি, 1949 ভারতীয় সংবিধান এখানে গৃহীত হয়। এই কারণে এই 26 নভেম্বর দিনটি আমরা সংবিধান দিবস হিসাবে এটা আমরা পালন করে থাকি। এবং 26 জানুয়ারি সাল 1950-এ ভারতীয় সংবিধান কার্যকর করা হয়েছিল সম্পূর্ণ ভারতে। এবং এই 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি। তোমরা বলবে 2024-এ ভারতে প্রজাতন্ত্র দিবসের মুখ্য অতিথি হিসাবে কে উপস্থিত ছিলেন? পরের প্রশ্ন রয়েছে, কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে আমাদের ঝাড়খণ্ড এটা গঠন করা হয়েছে? তো আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? অবশ্যই কিন্তু বিহারকে দ্বিখণ্ডিত করে ঝাড়খণ্ড রাজ্য কিন্তু গঠন করা হয়েছিল। তোমরা যারা ম্যাথ এবং জিআই বই খুঁজছো, তা আবার বাংলা ভাষাতে, তোমাদের জন্য নিয়ে এসেছি বেস্ট বই বাংলা ভাষায়। ম্যাথের জন্য সলিউশন তোমরা দেখতে পাচ্ছ এখানে, সুবীর দাসের চ্যালেঞ্জার্স ম্যাথমেটিক্স, যেটা 2024-25 এডিশন তোমরা নিয়ে নেবে। এবং রিজনিং দেখতে পাচ্ছ RS আগরওয়ালের বাংলা ভাষায় রিজনিং খুব সুন্দরভাবে রয়েছে। এবং SSC, রেলওয়ে, আমাদের রাজ্যের সমস্ত এক্সামের জন্য বেস্ট কন্টেন্ট এখানে দেওয়া রয়েছে বাংলা ভাষায়। তোমরা এই নিচের বাঁদিকে ট্যাগ অপশানে এখানে কিন্তু তোমরা ট্যাগ অপশন থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা ডিসক্রিপশন বক্সেও একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কিনে নিতে পারবে। আর যে কোনো বই তোমরা যদি কিনতে চাও এখনই নিয়ে নেবে, কারণ এখন কিন্তু তোমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট কিন্তু চলছে বিভিন্ন জায়গায়, ফ্লিপকার্ট বলো বা অ্যামাজনে।
তোমাদের যাদের এই সমস্ত পিডিএফ প্রয়োজন রয়েছে তোমরা দেখবে, আর যাদের প্রয়োজন নেই তোমরা স্কিপ করে দিতে পারো। এখানে জানুয়ারি থেকে আগস্ট 2025 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, যেটা তোমরা এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করবে। ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের নাম্বার দেওয়া থাকবে, লিঙ্ক। এবং এখানে কিন্তু তোমাদের জানুয়ারি থেকে আগস্ট মাস পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবং যে কোনো মাসের জন্য তোমরা কিন্তু 20 টাকা পার মান্থে পেমেন্ট করতে হবে তোমাদের। এবং এখানে প্রতি মাসে 450 কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে, যেগুলো বেস্ট কোয়েশ্চেন রয়েছে আমাদের এসএসসি রেলওয়ের মতো এক্সামের CBT 1 CBT 2 বা টিয়ার 1 টিয়ার 2কে মাথায় রেখে এটা তৈরি করা রয়েছে। এবং এটা কিন্তু আমাদের রাজ্যের সমস্ত রকম এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এবং 100% কিন্তু এখান থেকে কমন চলে আসবে। তোমাদের বলে রাখি, গ্রুপ সি গ্রুপ ডির যে গ্রুপ সি যেটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। তার সিলেবাস খুব সম্ভবত আমাদের তাড়াতাড়ি দিয়ে দেবে এই সপ্তাহের মধ্যেই। তো অবশ্যই কিন্তু তোমরা ওয়েবসাইটে নজর রাখবে এবং কারেন্ট অ্যাফেয়ার যদি নিতে ইচ্ছুক হয়, এবং এখান থেকে কিন্তু 100% কমন পাবে। আগে থেকেই তোমাদের বলে রাখলাম, এর আগে যারা নিয়েছে তারা কিন্তু অবশ্যই অলরেডি কমন পেয়েছে। এবং সেপ্টেম্বর 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সটি রয়েছে সেটা তোমরা 15ই অক্টোবর 2025-এ পেয়ে যাবে। 15ই অক্টোবরে তোমরা অবশ্যই এখন থেকে মেসেজ করে রাখতে পারো, সেপ্টেম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স সেই দিনই তোমরা পেয়ে যাবে কমপ্লিট। এছাড়া যাদের 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন রয়েছে, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে 1200 কোশ্চেন তোমরা পাবে আলাদা করে, টপ 100 প্রতি মাসে। তার সাথে কিন্তু এই যেটা রয়েছে না, এটা 50টা পেজের একটি জিস্ট রয়েছে, যেটা বেস্ট কন্টেন্ট এখানে দেওয়া রয়েছে 2024-এর কমপ্লিট জিস্ট হিসেবে। এটা লাস্ট টাইম মুখস্থ করার জন্য হেল্প হয়ে যাবে এবং রিভিশনের জন্য হেল্প হবে। টোটাল 2024-এর 1200 কোশ্চেন এবং এই 50টা পেজের যে পিডিএফ রয়েছে জিস্ট, টোটালটা তোমরা 80 টাকার মধ্যে পেয়ে যাবে। ইতিহাসে যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে সবগুলো একটা পিডিএফের মধ্যে সমাহিত করা রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইতিহাসে প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারতের কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি দেওয়া রয়েছে এখানে। এবং এখানে কিন্তু তোমাদের প্রতিটা একদম সাবজেক্ট যেটা যেটা দেখতে পাচ্ছ, মানে টপিকগুলো রয়েছে না, একদম বিজয়নগর বাহমনি সাম্রাজ্য, আমাদের দিল্লি সুলতানি চলে আসছে, দিল্লি সুলতানের সমস্ত বংশ রয়েছে। এছাড়া মানে অন্যান্য সমস্ত ধরনের জিনিসগুলো যেগুলো আমাদের এক্সামে চলে আসে সেগুলো সব এখানে দেওয়া রয়েছে। আমাদের রাজ্যের এক্সামের জন্য 100% এখান থেকে কমন পেয়ে যাবে। এছাড়া এসএসসি রেলের জন্য তো অবশ্যই কমন পাবে। শেষের দিকে ওয়ান শট টাইপের কিছু কোশ্চেন অ্যান্সার রয়েছে, যেগুলো সামনে তোমাদের ডব্লিউপি, কেপি কনস্টেবল যে কোনো এক্সাম দিতে যাও না কেন এখান থেকে তোমাদের প্রশ্ন চলে আসবে। সামনে যাদের রেলওয়ে পরীক্ষা রয়েছে, সামনেই আমাদের এনটিপিসির নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। এবং এখানে কিন্তু এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে টোটাল 47টি শিফটের সাবজেক্ট ওয়াইজ তোমরা কিন্তু সলিউশন তো আবার বাংলা ভাষায় পেয়ে যাচ্ছ প্রিন্টেবল ফরম্যাটে। এখানে সমস্ত প্রশ্নোত্তর বাংলা ভাষায় খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, সেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এখানে ইতিহাস থেকে যা প্রশ্ন রয়েছে, ভূগোল থেকে, ইকোনমিক্স থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, স্ট্র্যাটেজিকে রয়েছে, সব এই ধরনের টোটাল 18টা টপিকে এটা ভাগ করা রয়েছে গ্র্যাজুয়েট লেভেলে 47টি শিফটের সলিউশন বাংলা ভাষাতে। এটা তোমরা কিন্তু মোটামুটি 99 টাকার মধ্যে পেয়ে যাবে। এবং এখানে 82টা কিন্তু পেজ সংখ্যা রয়েছে। এর সাথে সাথে 2020-21-এর যে পেপারটা রয়েছে, যেখানে 133টা শিফটে এক্সাম হয়েছিল, সেখানে টোটাল 5000+ জিকে কোশ্চেন রয়েছে। তোমরা চাইলে কিন্তু সেটাও নিয়ে নিতে পারো, ওখান থেকে প্রশ্ন অবশ্যই কমন আসবে। ওইটা যদি পড়ে যাও আর এটা যদি পড়ে নাও, আগামী দিনে যারা 2025-এর প্রস্তুতি নিচ্ছ এনটিপিসির জন্য, যার এক্সাম আমাদের 2026-এ হবে, সেই সমস্ত এক্সামের জন্য বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা দেখতে পাবে। এছাড়া এই নাম্বারে যোগাযোগ করবে। এখানে এই সমস্ত পিডিএফ তো অ্যাভেলেবেল রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এছাড়া অন্যান্য প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র আর পিভিএসআই সাবজেক্ট ওয়াইজ বায়োলজি রয়েছে, ইতিহাস রয়েছে এবং এসএসসি জিডির জিকে কোশ্চেন রয়েছে। যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো তোমরা নিয়ে নেবে। তোমাদের সামনে যাদের এক্সাম রয়েছে অবশ্যই এই ক্লাসটা দেখে যাবে। অবশ্যই আগামী দিন যাদের এক্সাম রয়েছে এখান থেকেই ম্যাক্সিমাম চলে আসবে। নিচের কোন রাজ্যের বিধান পরিষদ নেই? বিধান পরিষদ আমরা জানি আমাদের রাজ্যের মানে আমাদের যে কেন্দ্র সরকারের যে পার্লামেন্ট রয়েছে সেখানে যেমন উচ্চকক্ষ নিম্নকক্ষ রয়েছে বিধানসভা এবং লোকসভা, ঠিক সেরকম আমাদের রাজ্যেরও কিন্তু রয়েছে রাজ্যসভা এবং লোকসভা যেটা রয়েছে। এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে রয়েছে ঠিক এরকমভাবে আমাদের রাজ্যের ক্ষেত্রেও রয়েছে উচ্চকক্ষ হিসাবে বিধান পরিষদ এবং নিম্নকক্ষ বিধানসভা। রাজ্যে যেরকম আমাদের কেন্দ্র সরকারে যেরকম রয়েছে কি আমাদের উচ্চকক্ষ রয়েছে, যেটা হচ্ছে আমাদের রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা। এখানে বিধান পরিষদ নেই যেটা রাজ্যেরগুলো, তার আগে আমাদের দেখে নিতে হবে টোটাল ভারতের মধ্যে টোটাল 6টা রাজ্য রয়েছে যেখানে বিধান পরিষদ রয়েছে। কোন কোন রাজ্য? উত্তরপ্রদেশে রয়েছে, বিহারে রয়েছে, অপশান এ এবং ডি দুটোতেই রয়েছে। এছাড়া রয়েছে মহারাষ্ট্রে, কর্ণাটকে, তাছাড়া রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে। সুতরাং রাজস্থানে কিন্তু আমাদের বিধান পরিষদের নেই। আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও ছিল কিন্তু বর্তমানে সেটা নেই। পরের প্রশ্ন রয়েছে, জেলার মুখ্য রাজস্ব আদায়কারী কে রয়েছে? একটা জেলার মুখ্য রাজস্ব আদায়কারী যেটা কিন্তু জেলা শাসক, ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরেট। পরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারা এটা কিসের সাথে সম্পর্কিত? অবশ্যই 110 নম্বর ধারায় কিন্তু মানি বিল সম্পর্কে দেওয়া রয়েছে। আর তোমাদের থেকে প্রশ্ন আছে যে মানি বিল এটা সংসদে কোথায় পেশ করা হয়? অবশ্যই এটা সংসদের লোকসভায় কিন্তু পেশ করা হয়ে থাকে। আর লোকসভা স্পিকারই কিন্তু চেক করে থাকে কোনো বিল মানি বিল কিনা। এটাও পরীক্ষায় কিন্তু অলরেডি বিভিন্ন এক্সামে চলে এসেছে।
এছাড়া 112 নম্বরে আমাদের অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা রয়েছে। 280-তে আমাদের অর্থ কমিশন সম্পর্কে দেওয়া রয়েছে। তোমরা বলবে বর্তমানে অর্থ কমিশন কে রয়েছেন। আর তোমাদের অ্যাপয়েন্টমেন্ট থেকে না একটা ক্লাস দিয়ে রেখেছি, অবশ্যই সেটা দেখে যাবে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন তোমাদের 1 থেকে 2টো প্রশ্ন চলেই আসবে। পরের প্রশ্ন আছে আমাদের নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠনের কথা বলা হয়েছে। অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যাবিনেট মিশন প্ল্যান 1946-এর মাধ্যমে কিন্তু এটা ভারতে এসেছিল এবং এর মাধ্যমেই গণপরিষদ গঠনের কথা বলা হয়েছিল। পরের প্রশ্ন আছে কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়েছিল। অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে 1955 সালে নাগরিকত্ব আইন পাস হয়েছিল এবং একক নাগরিকত্ব আমরা নিয়েছিলাম ব্রিটেনের সংবিধান থেকে। পরের প্রশ্ন আছে কোন কেন্দ্রীয় মন্ত্রক প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়ন করেছেন। অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রীয় যে গ্রাম সড়ক যেটা বলা হয়েছে প্রকল্প, এটা কিন্তু গ্রামান্বয়ন মন্ত্রকের মাধ্যমে এটা বাস্তবায়িত করা হয়েছে। পরের প্রশ্ন আছে সংবিধানের বর্তমানে লোকসভার বর্তমানে স্পিকার কে রয়েছেন। তো আমরা জানি লোকসভার বর্তমান স্পিকার রয়েছেন কে, অবশ্যই ওম বিড়লা। পরের প্রশ্ন কত সালে ভারতীয় সংবিধানের পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা অন্তর্ভুক্ত করা হয়েছে। অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে 1992-এর 73তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল 1992 সালে। এখানেই কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে পঞ্চায়েতি রাজ সিস্টেম রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে প্রথম এটা ইন্ট্রোডিউস করা হয়েছে এবং 74 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992-এর মাধ্যমে আমাদের যেটা রয়েছে কি বলে ওটা পৌরসভা, এটাকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল। পরের প্রশ্ন আছে বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত। অবশ্যই কিন্তু আমাদের যেমন রাজ্যসভা রয়েছে না, ঠিক সেরকম কিন্তু এখানে বিধান পরিষদের ক্ষেত্রেও তার মেয়াদকাল 6 বছর। পরের প্রশ্ন বিধানসভার সদস্য হওয়ার জন্য কমপক্ষে কত বছর বয়স হওয়া আবশ্যক রয়েছে, প্রয়োজন রয়েছে। অবশ্যই বিধানসভার ক্ষেত্রে 25 বছর হতে হবে। মুখ্যমন্ত্রী হতে গেলেও 25 বছর হতে হবে, পিএম হতে গেলেও 25 বছর হতে হবে। কিন্তু লোকসভার ক্ষেত্রেও 25 বা রাজ্যসভার ক্ষেত্রে কিন্তু আবার 35, ঠিক আছে, 30। আর আমাদের যে রাষ্ট্রপতি রয়েছে 35, গভর্নর রয়েছে 35, ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবে। পরের প্রশ্ন আছে কল্যাণকর রাষ্ট্রের যে ধারণাটা রয়েছে এটা সংবিধানে কোন অংশে অন্তর্ভুক্ত। কল্যাণকর রাষ্ট্র অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা ডিপিএসপি, এটা আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছিলাম আর এটাই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। এটা কোন অংশের অন্তর্ভুক্ত রয়েছে, অবশ্যই নির্দেশমূলক নীতির এর অন্তর্ভুক্ত রয়েছে, যেটা আমাদের 36 থেকে 51 নম্বর আর্টিকেলে কিন্তু রয়েছে। পরের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিসমূহ কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এটা আমাদের আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি হওয়ার জন্য এখানে ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন, ঠিক আছে। তো ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন, অবশ্যই আমাদের 35 ইয়ার্স হতেই হবে রাষ্ট্রপতির জন্য বা রাজ্যপালের জন্য। অবশ্যই এই ক্লাসটা যারা দেখছো সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, বাট সামনে যাদের এক্সাম রয়েছে অন্যান্য আমাদের পুলিশ পরীক্ষার্থী বা আমাদের WBSSC সমস্ত এক্সামের জন্য রাজ্যের বিশেষ করে এই সমস্ত প্রশ্নই বারবার চলে আসে। প্রথম আমাদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কত সালে। অবশ্যই রাইট অ্যান্সার 1951 থেকে 1952 সালে অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন সুকুমার সেন। পরের প্রশ্ন রয়েছে ভারতের সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, 26 জানুয়ারি 1950-এ। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতার কথা উল্লেখ রয়েছে। অবশ্যই আনটাচেবিলিটি, যেটা 17 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে, এখানে কিন্তু দেওয়া রয়েছে অস্পৃশ্যতার কথা। পরের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার স্বীকৃত রয়েছে কতগুলো। অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে টোটাল 6টি কিন্তু মৌলিক অধিকারের সংখ্যা রয়েছে। আগে 7টা ছিল, যে সম্পত্তির অধিকার, যেটা কিন্তু বাদ দেওয়া রয়েছে 31 নম্বর আর্টিকেলে ছিল, এবং 19-এর এর 1 নম্বরের আমাদের রয়েছিল এটা। তো এখানে কিন্তু অবশ্যই যেটা 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছিল 1978-এ, তো তখন কিন্তু এটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল। বর্তমানে এটা 300A-তে রয়েছে, যেটা বর্তমানে লিগ্যাল রাইট। পরের প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা হয়েছে। অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে সরণ সিং কমিটি, যে কিন্তু আমাদের মৌলিক কর্তব্যগুলো অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা হয়েছিল এই সরণ সিং কমিটির মাধ্যমে। পরবর্তী প্রশ্ন আছে সংবিধানের 100তম সংবিধান সংশোধনী নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত। 100 নম্বর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 103 নম্বর নয়, তো 103 নম্বর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে সেটা কিন্তু অবশ্যই অর্থনৈতিকভাবে দুর্বল যে বিভাগ, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ইডব্লিউএস। তোমরা সকলেই হয়তো ইডব্লিউএস সার্টিফিকেট করে থাকো, অনেকেই, সকলে নয়, যারা 10% রিজার্ভেশন নিতে চাও, তাই তো। তো এটা কিন্তু 103 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যুক্ত করা হয়েছিল। আর আমি যেটা বলছিলাম 100 নম্বর, সেটা তোমরা বলবে সেটা কিন্তু অবশ্যই আমাদের ভারত এবং বাংলাদেশের মাধ্যমে যে সীমানা বন্টন রয়েছে সেটার সাথে সম্পর্কিত রয়েছে।
এছাড়া আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে জিএসটি, যেটা কত নম্বর সংশোধনী আইন হিসাবে এটি চালু করা হয়েছে। অবশ্যই এটাও কিন্তু 101 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছিল, যার মাধ্যমে কিন্তু জিএসটি আমাদের ভারতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটা 2016-তে এটা পাস হয়েছে, কিন্তু এটা কার্যকর করা হয়েছে 2017-র 1 জুলাই থেকে। পরের প্রশ্ন রয়েছে 74তম সংবিধান সংশোধনী আইন ড্যাশকে যুক্ত করে পৌরসভাগুলি সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে। অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের সংবিধানের যে ভাগ রয়েছে পার্ট নাম্বার 9-এর এ। পরের প্রশ্ন রয়েছে সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে বোড়ো, ডোগরি, সাঁওতালি এবং মৈথিলি এই চারটে ভাষা যেটাকে কিন্তু যুক্ত করা হয়েছিল কত নম্বর সংশোধনীর মাধ্যমে? অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষায় চলে আসবে, যেটা 92 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 সালে করা হয়েছিল, তার মাধ্যমে এই চারটে ভাষা কিন্তু ইনক্লুড করানো হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকার যে বয়সসীমা যেটা 21 বছর থেকে কমিয়ে 18 বছর, এটা তো আমরা একটু আগে দেখে নিয়েছি যে 21 থেকে 18 বছর করা হয়েছে 61 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। পরের প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কবে করা হয়েছিল, যেটা প্রথম একদম ফার্স্ট করা হয়েছিল 1951-তে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন না? অবশ্যই রাষ্ট্রপতির মাধ্যমে নির্বাচিত হন না কে, যেটা কিন্তু উপরাষ্ট্রপতি, যিনি কিন্তু রাষ্ট্রপতির মাধ্যমে এটি নির্বাচিত হন না। এখানে বলা হয়েছে হাইকোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য বিচারকরা হয়ে থাকেন, রাজ্যপাল হয়ে থাকেন এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য বিচারকরা হয়ে থাকেন। পরের প্রশ্ন রয়েছে সংসদ অধিবেশন শুরু হওয়ার কত দিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্স সংসদে পাস করতে হবে? অবশ্যই কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে 6 সপ্তাহ। মিনিমাম 6 সপ্তাহের মধ্যে কিন্তু এখানে রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা যে অর্ডিন্যান্স সেটা কিন্তু সংসদে পাস করাতে হবে। সুপ্রিম কোর্ট কোন লেখো অর্থাৎ রিট জারি করে থাকে, যেটা কিন্তু অবশ্যই আমরা জানি যে আমাদের কত নম্বর আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্ট রিট জারি করে থাকে, যেটা কিন্তু নিম্নতর আদালতকে এখানে নিজের কাজের মধ্যে নির্দেশ দেয়। আচ্ছা, এখানে কিন্তু তোমরা দেখে থাকবে, এখানে কিন্তু যেটা প্রোহিবিশন রয়েছে না, অর্থাৎ নিষেধমূলক যে মানে নিম্নতর আদালতকে কি করে থাকে, তাদের নিজের সীমার মধ্যে কাজ করার কথা বলে তাদেরকে নির্দেশ দেয়, ঠিক আছে, তাদেরকে কিন্তু অবশ্যই অনুমতি দিয়ে থাকে, অর্থাৎ নির্দেশ দিয়ে থাকে আর কি, আদেশ দিয়ে থাকে, যেটা 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট রিট জারি করে, এবং এটা কিন্তু টোটাল 5টা রিট রয়েছে। আর হাইকোর্ট কিন্তু 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু রিট জারি করে থাকে। আবার 32 নম্বর আর্টিকেলকে আমরা কিন্তু সংবিধানে হার্ট অ্যান্ড সোলও বলে থাকি, কারণ এখানে কিন্তু যে কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে আমরা এই 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে সুপ্রিম কোর্টে যেতে পারি। পরের প্রশ্ন রয়েছে সংবিধানে 8ম তফসিলে আলোচ্য বিষয় হলো কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে আঞ্চলিক যে ভাষাগুলো রয়েছে সংবিধানে 8ম তফসিলে কতগুলি ভাষা রয়েছে তোমরা বলবে। পরের প্রশ্ন আছে সরকারের বিভিন্ন দপ্তরের কাজ অনুমোদন করেন কারা? অবশ্যই কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা বিধানসভার সদস্যরা। বলা হয়েছে বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে নিম্নোক্ত পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যে স্তরগুলো থাকে, তো আমরা সকলেই জানি টোটাল 3টে স্তর রয়েছে, গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলা পরিষদ যেটা রয়েছে, এই 3 অপশন নাম্বার এ। পরের প্রশ্ন রয়েছে কোন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ফেডারেল কোর্ট হিসাবে কাজ করে থাকে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অন্তঃপার্শ্বিক দ্বন্দ্ব। দীর্ঘ সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন কে? সঠিক অ্যান্সার ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে কিন্তু শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। বর্তমানে রয়েছেন বি আর গাভাই। আচ্ছা, এখানে কিন্তু রয়েছে ধর্মনিরপেক্ষ শব্দটি অর্থ রয়েছে কি? অবশ্যই কিন্তু ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ ভারত ধর্ম নিরপেক্ষ একটি দেশ। রাষ্ট্র কোনো ব্যক্তির এবং ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় বিচারের স্বাধীনতার হস্তক্ষেপ করবে না, অপশন নাম্বার সি, এটাই ধর্ম নিরপেক্ষ। ভারতের যে রাষ্ট্রপতির পদাধিকারীর বয়সের ঊর্ধ্বসীমা কত রয়েছে? এর কোনো কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু নেই, অবশ্যই নিম্ন সীমা যেটা রয়েছে যেটা কিন্তু 35 ইয়ার্স মিনিমাম থাকতে হয়। পরের প্রশ্ন আছে স্বাধীনতার পর ভারতের সংহতির ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি কিন্তু স্বাধীনতার পর থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পরের প্রশ্ন আছে পঞ্চায়েতের যে স্তর কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করে থাকেন? অবশ্যই কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের ভিলেজ লেভেল ওয়ার্কার যারা রয়েছে তারা পঞ্চায়েত স্তরে। ভারতের প্রথম যোজনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তিনি কিন্তু ছিলেন যোজনা কমিশনের চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন আছে পদে থাকাকালীন কোন ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন সর্বাধিক কত সময় পর্যন্ত? তো অবশ্যই কিন্তু 6 মাসের বেশি কিন্তু কাজ করতে পারবেন না, তার মধ্যে ইলেকশন করাতে হবে। পরের প্রশ্ন আছে
ভারতের রাষ্ট্রপতি নির্বাচন হন কাদের মাধ্যমে? অবশ্যই সংসদের সদস্যদের মাধ্যমে, এবং রাজ্যের আইন পরিষদের যে সদস্যগণ রয়েছেন তাদের সকলের মাধ্যমে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হন। বাট রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু যে মনোনীত প্রার্থী রয়েছে তারা অংশগ্রহণ করে না। সংসদ নির্বাচনে ভোট দেওয়ার যে অধিকার এটা কিন্তু আইনি অধিকার, ঠিক আছে? সংসদে যে ভোট দেওয়ার যে অধিকার সেটা জানতে চাইছে, আইনি অধিকার এটা। লোকসভায় উপস্থিত কোনো বিলকে অর্থ বিল হিসাবে সার্টিফিকেট প্রদান করেন কে? অবশ্যই লোকসভা স্পিকার করে থাকেন, অপশন নাম্বার সি। ভারতের কোন রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে সংবিধানের কোন ধারা অনুসারে? অবশ্যই রাষ্ট্রপতির যে শাসন যে জারি করা যেতে পারে সেটা কিন্তু অবশ্যই এখন বর্তমানে কোন রাজ্যে চলবে তোমরা সকলেই জানো। তো এটা আমাদের অবশ্যই 356 নম্বর আর্টিকেল অনুসারে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে। এবং সম্প্রতি আমাদের ইস্টার্ন যে একটা রাজ্য রয়েছে ইস্টের দিকে, তো সেই রাজ্যে রয়েছে, তোমরা সকলে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে সেটা। সংবিধানে কোন অনুচ্ছেদের সমগ্র ভারতে বা কোনো অংশে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে? অবশ্যই এটা কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু জারি করা যেতে পারে, রাষ্ট্রপতি জারি করে থাকেন 352 নম্বর আর্টিকেলের মাধ্যমে। পরের প্রশ্ন আছে, সংবিধানে কোন অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়? ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তোমাদের বলে রাখি যেটা কিন্তু সংসদের 360 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি করা হয়, এবং এখনো পর্যন্ত কিন্তু এটা হয়নি। আর ন্যাশনাল এমার্জেন্সি 352 নম্বর আর্টিকেল, 356 হচ্ছে রাষ্ট্রপতি শাসন, 360 হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, 352 নম্বর আর্টিকেল এখনো পর্যন্ত তিনবার লাগু হয়ে গেছে অলরেডি, 356 অনেকবার হয়েছে, 360 একবারও হয়নি, ঠিক আছে? তো যদি ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে থাকবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং আগামীকাল যে আমাদের এক্সাম রয়েছে WBSI, আশা করি তোমরা সকলে একটু ভালো করে এক্সামটা দেবে, এবং তোমাদের যে প্রশ্নের সলিউশন আগামী দিনে যারা KP কনস্টেবল দেবে তাদের জন্য উপকারী হবে, এবং সেটার বেস্ট কোশ্চেনের যে সলিউশনগুলো রয়েছে সেটা কিন্তু এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। যাদের যে কোনো PDF এর যদি প্রয়োজন হয়ে থাকে এই নাম্বারে যোগাযোগ করবে, নাম্বারের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়া কোনো বই, যে দুটো বই রয়েছে ম্যাথ এবং রিজনিং, নিচে তোমরা ডিসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে লিঙ্ক। সুতরাং চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।